আমন্ত্রণ দেশ জনপদ লাইভের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে প্রতিবাদ মিছিল সমাবেশ করবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। দর্শক, সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মামুন খান। মামুন, কর্মসূচি শুরু হয়েছে কিনা এবং নেতারা কি বলছেন আমাদের জানাবেন। ধন্যবাদ বুবলি। আমরা এখন রয়েছি নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়। এখানে আজকে 11টার সময় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে স্বেচ্ছাসেবক দলের একটি বিক্ষোভ মিছিল করার কথা ছিল, কিন্তু আমরা এখনো পর্যন্ত বৃষ্টির কারণে কিন্তু এই প্রোগ্রামটি শুরু হয়নি বলে আমরা এখনো অপেক্ষা করছি, এবং আমাদের সাথে যারা কর্মী রয়েছে তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন এবং তারা কিন্তু বলছিলেন যে সারা দেশে নৈরাজ্য এবং সন্ত্রাসী কায়দা, চাঁদাবাজি, খুন, হত্যা এই কর্মকাণ্ডগুলোর জন্য কিন্তু তারা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে কিন্তু বিক্ষোভ মিছিল করবেন আজকে। তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। বৃষ্টি কমলে কিন্তু কিছুক্ষণ পরে তাদের এই কর্মসূচি শুরু হবেন এবং আমরা জানবো তাদের কাছ থেকে কি কি কর্মসূচি রয়েছে তাদের। আচ্ছা, কি কর্মসূচি রয়েছে আপনাদের বা কেন এবার কর্মসূচি করছে? আজকে আমরা দেশে যে চাঁদাবাজি, মাস্তানি বা জমি দখল, খুন, রাজধানী ছিনতাই এগুলোর উপরে দেশে অতর্ক চলতেছে, সরকার এখনো প্রতিকার করতেছে না। তার সরকারের বিরুদ্ধে আমরা বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আজ নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলে সমাবেত হয়েছি। হ্যাঁ, 11টা শুরু হচ্ছিল। বাইরে দেখতে পাচ্ছেন প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এর জন্য আমার নেতা কর্মীরা বাইরে থেকে আসতে পারতেছে না, বিভিন্ন জায়গায় আটকা পড়ে আছে। তো বৃষ্টি থামলে সম্ভাবনা আছে। তারা কিন্তু বলছিলেন যে এই কর্মসূচিটা বৃষ্টির জন্য কিন্তু এখনো শুরু হয় নাই, কিন্তু তারা কিন্তু বিভিন্ন এখানে তারা কিন্তু অবস্থান করছেন। যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে, জেলার বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং এসে অপেক্ষা করছেন, এবং সবাই আসতে পারেনি এই বৃষ্টির জন্য, তার জন্য কিন্তু এখন শুরু হয়নি। কিন্তু তারা কিন্তু বলছিলেন যে সারা দেশে আইন শৃঙ্খলার অবনতি হওয়ার কারণে, প্রশাসনের নিম্নলুপ্ততায় যেই আইন শৃঙ্খলার অবনতি, তার জন্য কিন্তু তারা এই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিন্তু আজকে নাটোরও বিক্ষোভের কথা রয়েছে, এবং সারা দেশে কিন্তু জেলা এবং মহানগর গুলোতে কিন্তু আজকে সকালে বিক্ষোভ হওয়ার কথা, এবং তারা কিন্তু বিক্ষোভ করবে এবং আমাদেরকে জানাচ্ছিলেন যে সারা দেশে এরকম হত্যা, খুন, ধর্ষণ এগুলোর প্রতিবাদে কিন্তু বিক্ষোভ করবেন। আমরা নাটোর থেকে সর্বশেষ জানার চেষ্টা করছিলাম। বুবলি। মামুন, আপনাকে ধন্যবাদ। জুলাই পদযাত্রার অংশ হিসেবে ভোলায় দুপুর 2টায় আসবেন এনসিপি নেতারা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে প্রস্তুতি ও সমাগম কেমন দেখছেন আমাদের জানাবেন। বুবলি, আজ দুপুর 2টায় এনসিপির জুলাই পদযাত্রা শুরু হবে এবং আমি রয়েছি ভোলা প্রেস ক্লাব চত্বরে। এখানে মঞ্চ তৈরি করা হয়েছে এবং মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে, এবং নেতা কর্মীরা কিন্তু এখন প্রস্তুতি নিচ্ছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে বরণ করার জন্য। আমরা যেমনটি জেনেছি এখানে যারা আসবেন তাদের মধ্যে নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সার্জিজ আলম, ডাক্তার তানজিম জারা এবং সামান্তা শারমিন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে আসবেন, এবং এখানে সেই লক্ষ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বলার নেতৃবৃন্দ। আমরা ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, সময় যত বাড়ছে নেতা কর্মীদের সমাগম কিন্তু হতে শুরু করেছে, এবং বলা যায় যে বরিশাল থেকে 11টার পর কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু রওনা করেছেন, এবং তারা ভোলায় এসেই যারা শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করবেন এবং তাদের কবর জিয়ারত করবেন এমনটি আমরা জেনেছি, এবং বলা হয়েছে যে বিকেল 4টার মধ্যে এই সমাবেশটি তারা সম্পন্ন করবেন। আমরা একটু স্থানীয় নেতৃবৃন্দদের সাথে একটু কথা বলবো এবং তাদের কাছে আসলে জানতে চাইবো আপনাদের সর্বশেষ প্রস্তুতি কেমন। আপনারা জানেন জুলাই পদযাত্রার অংশ হিসেবে ভোলায় জুলাইয়ের নায়করা আসছে, সেই জায়গায় আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। আমাদের স্টেজ কমপ্লিট, আমাদের সবকিছুই কমপ্লিট। ভোলার জনগণ তাদেরকে বরণ করার জানার জন্য মুখিয়ে রয়েছে। ভোলায় একটা উচ্ছ্বাসের আমেজ আমরা দেখতে পাচ্ছি সাধারণ জনগণের মধ্যে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন বুবলি, যে নেতা কর্মীদের মাঝে কিন্তু উচ্ছ্বাস বিরাজ করছে এবং
এই রাজনৈতিক সংগঠনটি আত্মপ্রকাশের পরেই প্রথমবারের মতোই কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই ভোলায় আসছেন এবং সেই লক্ষ্যে কিন্তু নেতাকর্মীরা কিন্তু অনেকটাই উচ্ছ্বাসিত, অনেকটাই কিন্তু আনন্দিত, এমনটি আমরা জেনেছি। তো এ ছিল আমার কাছে যে জুলাই পদযাত্রা এনসিপির দুপুর 2টায় শুরু হতে যাচ্ছে তার যে পূর্ব প্রস্তুতি নিয়ে সর্বশেষ তথ্য। বুবলি। ছোটন, আপনাকে ধন্যবাদ। ফেনীতে দুর্গত এলাকায় পানি নামতে থাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে রাস্তাঘাট, কৃষি ও মৎস্য খাতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। নিলয়, ক্ষয়ক্ষতির চিহ্ন কেমন দেখছেন এবং দুর্গতদের সহায়তায় কি উদ্যোগ দেখছেন আমাদের জানাবেন। ক্ষয়ক্ষতির চিহ্ন বলতে দেখেন, এখানে যে চিত্রগুলো আমরা দেখেছি সেটি যেন কোনো একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের মতো এখানে চিত্রগুলো দেখা গিয়েছে। আমরা দেখেছি গত কয়েকদিনের যে টানা বর্ষণ ছিল, বর্ষণের পর গত 7 জুলাই ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলে মুহুরী, কহু এবং সিলোনিয়া নদীর যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 41টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছিল। সেই ভাঙনের কবলে পড়ে কিন্তু ফেনী জেলার ফুলগাজী, পরশুরাম, ছাগলাইয়া এমনকি দাগনভূঞা, ফেনী সদর সহ ছাগলাইয়া, এই 5 উপজেলা কিন্তু মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে। এইসব ক্ষতিতে পড়েছে কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ এবং কি সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা দেখেছি এখানকার সড়ক বিভাগের সাথে কথা বলেছি, তারা বলেছিল যে এখানে তাদের 300 কিলোমিটার সড়ক, তাদের গ্রামীণ সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এইসব সড়কগুলো মেরামতের জন্য প্রায় 90 কোটি টাকা খরচ হতে পারে বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন। এছাড়া আমরা মৎস্য কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি বলেছিলেন যে 2330টি পুকুরের মাছ ইতিমধ্যে বেসে গেছে, যদিও সেটি টাকার অঙ্কে হিসাব করলে প্রায় 8 কোটি টাকার উপরে বলে কিন্তু তারা জানাচ্ছেন। এছাড়া আমরা এখানকার প্রাণী সম্পদ দপ্তরের সাথে কথা বলেছি, প্রাণী সম্পদ বলেছেন এখানকার যে হাঁস, মুরগি, গরুর খামার এবং কি প্রান্তিক যে খামারি রয়েছে সেই সব খামারিদের কিন্তু এই পর্যন্ত প্রায় 57টি খামারে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই 57টি খামারের প্রায় 64 লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে কিন্তু সেখানে প্রাথমিকভাবে তারা জানাচ্ছেন। এছাড়া আমরা এখানকার পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, যেহেতু এই বাঁধগুলো মেরামতের বিষয়ে এখনো পর্যন্ত কোনো শক্তিশালী ভূমিকা তারা রাখতে পারেনি, সেই জন্য আমরা তাদের সাথে কথা বলেছি। তারা বলছে যে 2-1টি পয়েন্টে পানি নেমেছে, পানি নামায় সেই পয়েন্টগুলোতে তারা কাজ শুরু করেছে। এছাড়া বাকি 39টি পয়েন্টে কিছু কিছু পানি লোকালয়ে প্রবেশ করছে, যার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু সেগুলো মেরামত করতে পারছে না বলে আমাদেরকে জানিয়েছেন। তারা আরও বলছেন যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের যে 41টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছিল সেগুলো প্রকল্পেও আওতায় নেওয়া এবং কি মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়ারও সেখানে অনেকগুলো বিষয় থাকে, সেগুলো যতক্ষণ পর্যন্ত মন্ত্রণালয় থেকে অনুমোদন না হবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ যে কাজ সেটি করতে পারবে না বলে জানিয়েছেন। তবে পরিপূর্ণ কাজের জন্য তারা মন্ত্রণালয়ে ইতিমধ্যে চিঠি দিয়েছেন এবং কি দ্রুত বাঁধগুলো মেরামত করবেন বলে জানিয়েছেন। তবে এখানকার পানি উন্নয়ন বোর্ড বলছে যে এখানকার মানুষের যে দীর্ঘদিনের দাবি টেকসই বাঁধ মেরামত, সেই টেকসই বাঁধ মেরামতের বিষয়ে পানি উন্নয়ন বোর্ড বলছে ইতিমধ্যে তারা 7,340 কোটি টাকার একটি প্রকল্প পাঠিয়েছে। সেই 7,340 কোটি টাকা সেই প্রকল্পটি হয়তো দ্রুত সময়ের মধ্যে পাশ হবে। সেটি পাশ হলে কিন্তু এই এলাকার মানুষের যে দীর্ঘদিনের দুর্ভোগ সেটি কিন্তু লাঘব হবে বলে কিন্তু তারা বলছে। আমরা অপরদিকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের ক্ষতি বিষয়ে এখানে জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইসমাইল হোসেনের সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই যে বহুমাত্রিক যে ক্ষয়ক্ষতি, সেই ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত সম্পূর্ণ নিরূপণ করতে পারেনি। সম্পূর্ণ নিরূপণ করার পর এখানকার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যেমন মৎস্য, কৃষি এবং প্রাণী সম্পদ এবং প্রান্তিক পর্যায়ে যে সকল মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পুনর্বাসনের আওতায় সহ বিভিন্ন সহযোগিতা আর করা হবে বলে কিন্তু জানিয়েছেন। এছাড়া আমরা এখানে দেখেছি যে এখনো পর্যন্ত কিছু কিছু লোকালয়ে এখনো পানি রয়েছে, লোকালয়ের পানিগুলো ধীরগতিতে নামছে। এর কারণ হিসেবে স্থানীয়রা বলছে যে দীর্ঘদিন এই যে ফেনী জেলাতে 244টি নদী খাল রয়েছে, সেই নদী খালগুলো মানুষ দখল করে ফেলেছে। দখল করার কারণে কিন্তু এই পানির প্রবাহ সেটি কিন্তু ঠিকমতো যাচ্ছে না, যার কারণে কিন্তু বিভিন্ন জায়গায় জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। জলবদ্ধতার কারণে কিন্তু মানুষের ভোগান্তি, দুর্ভোগ কিন্তু বাড়ছে। এসব কারণে কিন্তু মানুষকে কিন্তু এসব প্রশাসনের কর্মকর্তারা দুষছেন এবং কি মানুষও কিন্তু প্রশাসনকে দুষছেন, তারা উচ্ছেদ করছে না কেন। তো এই ছিল আমার কাছে ফেনীর বন্যা নিয়ে সর্বশেষ তথ্য। নিলয়, আপনাকে ধন্যবাদ।
নড়াইলে বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা, এতে চরম ভোগান্তিতে পড়তে হয় জেলার বাসিন্দাদের। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম স্বপন। স্বপন, জলাবদ্ধতা নিরসনে স্থায়ী কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা কর্তৃপক্ষ, বিস্তারিত আমাদের জানাবেন। যেমনটি বলছিলেন, আসলে নড়াইল পৌরসভা একটি প্রথম শ্রেণীর পৌরসভা হলেও বিভিন্ন সময়ে যে বৃষ্টি হলেই জলাবদ্ধতার যে সৃষ্টি হয় সেটি আসলে শুধু সড়ক বা বাসা বাড়িতে নয়, বিভিন্ন যে স্কুল বা সরকারি অফিস আদালত রয়েছে সেই জায়গাতেও কিন্তু দেখা যায় যে বর্ষা হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। 1972 সালে নড়াইল পৌরসভা প্রতিষ্ঠিত হয় এবং 1999 সালে প্রথম শ্রেণীতে উন্নীত হয় পৌরসভাটি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নড়াইল পৌরসভার 5 নং ওয়ার্ড ভখালী সরকারি স্কুল প্রাথমিক বিদ্যালয়ের যে মাঠ আমরা এখন দেখানোর চেষ্টা করছি। আসলে এটি একটি প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের মাঠ। সেখানে দেখলে মনে হচ্ছে যে আসলে এটি কোনো ডোবা বা নালা। সেখানে আসলে কিন্তু এই বর্ষাকালে যে এই বিদ্যালয়টিতে 450 শতাধিক শিক্ষার্থী রয়েছেন এবং যে শিক্ষকবৃন্দরা তাদের কিন্তু চরম দুর্ভোগ পোহাতে হয়। এই বর্ষাকালে এইখানে যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের কিন্তু স্কুলের যে উপস্থিতি, সেই উপস্থিতির সংখ্যাও কিন্তু অর্ধেকে নেমে আসে বলে আমরা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। আপনাদের মাধ্যমে একটু জানিয়ে রাখি, নড়াইল পৌরসভায় যে 28.50 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে কিন্তু এই পৌরসভার যে আয়তন, সেখানে 55 কিলোমিটার ড্রেনেজ ব্যবস্থা বা নালা থাকার কথা থাকলেও এখানে মাত্র প্রায় 3 কিলোমিটারের মতো ড্রেনেজ ব্যবস্থা রয়েছে, যার কারণে কিন্তু আসলে বর্ষা হলেই যে জলাবদ্ধতা সেলে কিন্তু আসলে ব্যাপক আকার ধারণ করে। মানুষের বাসা বাড়ি থেকে শুরু করে সড়ক সহ বিভিন্ন জায়গায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়ে থাকে। তো এ বিষয়ে আমরা আসলে এখানকার যে নড়াইল সরকার প্রাথমিক বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক রয়েছে সেখান থেকে আমরা একটু কথা বলার চেষ্টা করছি। এখানকার যে প্রধান শিক্ষক রয়েছেন নূর জাহান, তার সঙ্গে কাছে জানতে চাইবো আসলে বর্ষাকালে তাদের কি কি সমস্যা হয়ে থাকে সেগুলো আমরা একটু জানার চেষ্টা করছি আর কি। একটু জানাবেন কি সমস্যা? ধন্যবাদ। আসলে বর্ষার সময় তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের পুরো মাঠটাই হচ্ছে পানিতে ভেসে যায়। অনেক সময় দেখা যাচ্ছে যে মেন যে বিল্ডিংটা 3 তলা একটা ভবন আছে সেটার সিঁড়ি পর্যন্ত ডুবে যায় এখানে। তখন বাচ্চাদের আসলে আমাদের 3 সাইড থেকে বাচ্চারা আসে, দক্ষিণ দিক থেকে, পূর্ব দিক থেকে, উত্তর দিক থেকে। তো যারা এই যে মাঠের 2 সাইডে 2টা বিল্ডিং থাকার কারণে আমাদের 2 সাইডেই ক্লাস হয়। এখন যারা হচ্ছে দক্ষিণ সাইডের বিল্ডিং এ ক্লাস করে তাদের দক্ষিণ সাইডে বিল্ডিং এ কাজ করা ওদের জন্য যাতায়াতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে যায় তখন আমাদের জন্য। টিচাররাও যেমন যেতে সমস্যা হয়, আবার ছাত্রছাত্রীদেরও সেই একই সমস্যা। অনেক বাচ্চারা তো পানির মধ্যে পড়েও যায়, তারা ভিজে যায়, তাদের ড্রেস নষ্ট হয়ে যায়, তারা ফুল ড্রেসে স্কুলে আসতে পারে না। তাছাড়া হচ্ছে অভিভাবকদেরও একই অবস্থা, তারা বাচ্চাদেরকে সাথে করে নিয়ে আসে কিন্তু আসলে এই সুন্দর পরিবেশ না দেওয়ার কারণে দেখা যাচ্ছে অনেক বাচ্চাদের তারা স্কুলে অনুপস্থিত রাখে। হ্যাঁ, স্কুলের এই যাতায়াত সমস্যা হচ্ছে মেন সমস্যা। একবার রুমে ঢুকে গেলে তো ক্লাস নিতে সমস্যা নাই, কিন্তু এই যে স্কুলে আসাটাই হচ্ছে মেন সমস্যা। তো এটা সেই মে মাসের থেকে শুরু করে দেখা যাচ্ছে আগস্ট মাসের শেষ পর্যন্ত এরকম জলমগ্নতা দেখা যায়। হ্যাঁ, যার কারণে আমাদের পড়ালেখার পরিবেশ নষ্ট হচ্ছে, আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য লেখাপড়ায় যে সেটা আমরা পৌঁছাতে পারছি না। হ্যাঁ, যার কারণে বাচ্চারা পড়ালেখায় পিছিয়ে থাকছে। এর ফলে আমাদের স্কুলের লেখাপড়ার মানও কমে যাচ্ছে এই সমস্যার কারণে। তাছাড়া আমাদের যে বাচ্চারা যে রাস্তাগুলো দিয়ে আসে, সে ভখালী এলাকার যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোও কিন্তু পানিতে প্লাবিত থাকে। আমরা টিচাররা পর্যন্ত এখানে আসতে পারি না, এমনকি হচ্ছে যে অটো বলেন, ভ্যান বলেন, তারাও আসতে চায় না এই পানির কারণে। আর বিদ্যালয়ের যে আমাদের যে মাঠে দেখতে পাচ্ছেন এখানে পৌরসভার মেয়র গত কয়েক বছর আগে হচ্ছে পূর্ব সাইড দিয়ে আমাদের মাঠের পূর্ব সাইড প্লাস আমার স্কুলের যে অ্যাসেম্বলির যে পতাকা স্ট্যান্ড তার সামনে দিয়ে একটা ড্রেন তৈরি করেছে, অস্থায়ী ড্রেন, সেটা কোনো স্থায়ী ড্রেন না। এই ড্রেনটা থাকাতেও হচ্ছে আরো প্রবলেম হয়ে গেছে, আমাদের অ্যাসেম্বলি করতে পারি না আমরা। তারপরে বর্ষার কারণেও কিন্তু আমাদের অ্যাসেম্বলি হচ্ছে না, আমাদের বাচ্চারা শরীরচর্চা করতে পারছে না, তারা যে স্বাভাবিক খেলাধুলা। ধন্যবাদ। আসলে যেমনটি শুনছিলেন, আসলে নড়াইল পৌরসভার যে সামান্য বৃষ্টিতে যে জলাবদ্ধতা সৃষ্টি হয় সে বিষয়টি জানাচ্ছিলেন এই যে প্রধান শিক্ষক মহোদয়। তো এই ছিল নড়াইল পৌরসভার জলাবদ্ধতার সবশেষ।
সাভারে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় তলিয়ে যায় বেশিরভাগ আঞ্চলিক সড়ক। এতে প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছেন শিল্পাঞ্চলের বাসিন্দারা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, এ নিয়ে কি কোনো ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ? বিস্তারিত জানাবেন। বুবলি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় এবং এখানে কিন্তু পরিকল্পিত কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলে কিন্তু এই এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়ে। এখনকার চিত্রটি যদি আপনাকে একটু দেখাই, যে এই এলাকায় যে কয়েকদিন যাবত টানা বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে কিন্তু এই এলাকার রাস্তাঘাট সবকিছু তলিয়ে গিয়েছে। এই সড়কটিতে কিন্তু বেশ কয়েকটি ক্লিনিক, হাসপাতাল রয়েছে, পাশাপাশি মাদ্রাসা রয়েছে এখানে স্কুল অ্যান্ড কলেজ। এখানকার যারা এই শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্ত শিক্ষার্থীরা এখানে যারা প্রতিনিয়ত এইসব শিক্ষা প্রতিষ্ঠানে আসেন, তারা কিন্তু চরম দুর্ভোগে এই যে এই সড়কটিতে যে কয়েকশো যে দোকানপাট রয়েছে, তারা কিন্তু এই সমস্ত ব্যবসায়ীরা কিন্তু প্রতিনিয়ত লোকসানের সম্মুখীন হচ্ছেন। দেখতে পাচ্ছেন যে এখন যে চিত্রটি দেখাচ্ছে, যে একজন অটো চালক তিনি কিন্তু যাচ্ছেন এবং সেটি কিন্তু একদম হাঁটু পানি পেরিয়ে ডিঙিয়ে কিন্তু তাদেরকে যেতে হচ্ছে। এবং এই যে লাগাতার যে বৃষ্টি, এই বৃষ্টির পানি যে এখান দিয়ে পাস হয়ে সেটি যে নেমে যাবে ড্রেন, নর্দমা বা খালগুলোতে নেমে যাবে, সেটি কিন্তু কোনো সুযোগ নেই। কারণ দীর্ঘদিন যাবত এই এলাকার মধ্যে আমরা দেখছি যে এইখানকার যে ড্রেনেজ ব্যবস্থা এগুলো কোনোভাবে পরিকল্পিত ভাবে গড়ে না তোলার কারণে কিন্তু তারা কিন্তু এই চরম দুর্ভোগে পোহাচ্ছেন। স্থানীয়রা যেটি বলছেন যে এই দুর্ভোগটি কিন্তু শুধুমাত্র এই বর্ষার সিজনের তাই কিন্তু নয়, এটি কিন্তু তারা এই যে দুর্ভোগটি, এটি কিন্তু তারা সারা বছর এই দুর্ভোগটি পোহাচ্ছেন। এটি যে এই বর্ষার সিজনের ব্যতীতেও যদি এমনিতেই কিন্তু এই সড়কটিতে জলাবদ্ধতা লেগে থাকে এবং বর্ষার সিজনে সেটি কিন্তু তাদের এই দুর্ভোগটি কিন্তু আরো কয়েকগুণ বাড়িয়ে দেয়। এখানকার ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলছিলাম, তারা যেমনটি বলছেন যে এরা কিন্তু বছরের বেশিরভাগ সময় কিন্তু তাদের যে দোকান পাটগুলো এগুলো কিন্তু বন্ধ রাখতে হয়, কারণ সাদা পানি এবং এই বৃষ্টির এই যে নোংরা জলাবদ্ধতার কারণে কিন্তু এখানে তেমন কিন্তু কোনো ধরনের কোনো এই যে তাদের যে কাস্টমার সেইগুলো কিন্তু এরা কিন্তু পাচ্ছেন না। এই কারণে দোকানগুলো কিন্তু বন্ধ রাখতে হচ্ছে। পাশাপাশি এখানকার যারা বাড়ির মালিক রয়েছেন, তারা যেমনটি বলছেন যে জলাবদ্ধতা ডিঙিয়ে, যেহেতু এগুলো ড্রেনের ময়লা পানি, সেই ময়লা পানি ডিঙিয়ে কিন্তু এখানে কেউ বাসা ভাড়া নিতে চাচ্ছেন না। তাই এটি শিল্পাঞ্চল হওয়ার পরেও কিন্তু এই অঞ্চলের বেশিরভাগ বাসাগুলো কিন্তু খালি পড়ে থাকছে। এছাড়া এই যে স্কুল কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন, তারা যেমনটি জানিয়েছেন যে এখানে যারা প্রতিনিয়ত এই শিক্ষা প্রতিষ্ঠানে আসতে গিয়ে তাদের কিন্তু কয়েকবার কিন্তু ড্রেস চেঞ্জ করতে হয়। বাড়ি থেকে যে ড্রেসটি পরে আসেন সেটি দেখা যাচ্ছে যে ওই স্কুল প্রতিষ্ঠানে পৌঁছানোর আগে কিন্তু সেটি নোংরা হয়ে যায়। এই ধরনের সমস্যায় কিন্তু এই অঞ্চলের মানুষ রয়েছেন। তাই তারা কিন্তু যে এই সংশ্লিষ্ট যে দপ্তরগুলো রয়েছে, তাদের কাছে তাদের একটি দাবি যে অতি শীঘ্রই যেন এই সমস্যাটি যেন নিরসনে যেন সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয় এবং এটি যে দীর্ঘদিন যাবৎ যে সমস্যাটির মধ্যে রয়েছেন এই অঞ্চলের মানুষ, সেটি যেন উদ্যোগ নিয়ে দ্রুতই যেন এটি নিরসনের ব্যবস্থা গ্রহণ করে। তো এই ছিল বুবলি আমার কাছে সাভারের এই জলাবদ্ধতার দুর্ভোগের সর্বশেষ খবর। ইমন, আপনাকে ধন্যবাদ। মুন্সিগঞ্জে সিএনজি অটোরিকশায় বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের, এ নিয়ে চরম ক্ষোভে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয়রা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার। সুমন, বাড়তি ভাড়া নেওয়ার কি কারণ বলছেন চালকরা? তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানাবেন। বুবলি, আসলে যেমনটি আপনি বলছিলেন, এই ঢাকা মুন্সিগঞ্জ সড়কের কিন্তু মুক্তারপুরে যেই স্ট্যান্ডটি রয়েছে, সেই স্ট্যান্ডে কিন্তু অটো এবং সিএনজি করে কিন্তু মুন্সিগঞ্জের যে যাত্রীগুলি আছে তারা কিন্তু যাতায়াত করতে হয় এবং এই যাতায়াত করতে কিন্তু তারা যে সিএনজি চালক আছে তারা কিন্তু 50 টাকা নির্ধারণ থাকলেও কিন্তু তারা কিন্তু 70-80 এবং ছুটির দিনে কিন্তু তারা 90-100 টাকা করেও নিয়ে থাকেন এই সড়কে। তাই এখানে কিন্তু আসলে যাত্রীরা যেমন ভোগান্তিতে পড়েন, তারা কিন্তু ক্ষোভের কথাও এখানে আমাদের জানিয়েছেন। তো এখানে কিন্তু আসলে সব মিলিয়ে এই সড়কে খানাখন্দা ভরা এবং বৃষ্টি হলে কিন্তু আসলে যানজট তৈরি হয়। সেই কারণে সেই অজুহাতে কিন্তু এখানকার যে চালকরা রয়েছেন, সেই চালকরা কিন্তু তাদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করে বলে আমাদের এখানকার যাত্রীরা অভিযোগ করেছেন। তো এখানে কিন্তু আমি একজনের সাথে কথা বলার চেষ্টা করব। আপনি একটু জানাবেন আপনাদের ভাড়া কেমন? এবং ভাড়া হচ্ছে আপনার এই রাস্তা থেকে চাষারা পর্যন্ত আপনার হচ্ছে 50 টাকা, কিন্তু রাস্তাঘাট খারাপের কারণে বৃষ্টি হয়
হয়, অনেক ড্রাইভার বসে থাকুন লাগে জামে, এই কারণে 10-20 টাকা এক্সট্রা যায়, কাজে আমাদের ভাড়াটা বেশি লাগে। আমাদের এই রাস্তার কারণে যেহেতু বৃষ্টি হলে এটা প্রাকৃতিক জিনিস, বৃষ্টি অবশ্যই হবে, বৃষ্টির কারণে এক সময় জামে বসে থাকা লাগে, তাই আমাদের সময়ের অপচয় হয়। তাই ভাড়াটা ঠিকই আছে, কিন্তু ভাড়াটা বেশি হয়ে যায় ওই যে রাস্তার কারণে মূলত, এই জন্যই। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আসলে আপনি এখানে যেমনটি শুনছিলেন, তারা কিন্তু বলছেন যে এখানে মাত্র 8 কিলোমিটার সড়কের ভাড়া 50 টাকা নির্ধারণ থাকলেও তাদের কাছ থেকে কিন্তু প্রায় 70-80 টাকা করে ভাড়া আদায় করছেন এখানকার চালকরা। এখানে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছেন, তারা যেটি বলছেন যে তারা যদি কোনো অভিযোগ পায় তাহলে তারা ব্যবস্থা নেবেন। কিন্তু আমরা কিন্তু আসলে সকাল থেকে ঘুরে প্রশাসনের আসলে কাউকে ভাড়া আদায়ের বিষয়ে কিন্তু আমরা তাদের দেখিনি। তারা শুধু যানজট নিরসনে কিন্তু পুলিশ এখানে কাজ করছে বলে আমরা এখানে জেনেছি। তো এখানে কিন্তু আসলে মুন্সিগঞ্জ মুক্তারপুর যে সড়কটি রয়েছে, এই সড়কটি সেতু নির্মাণের কাজ হওয়ার কারণে কিন্তু সড়ক ভেঙে গিয়েছে এবং বৃষ্টি হলে কিন্তু যানজট সৃষ্টি হয়। সেই কারণে কিন্তু আসলে চালকরা এখান থেকে যাত্রীদের কাছ থেকে ভাড়া বেশি আদায় করে বলে তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মুক্তারপুর সড়ক থেকে সবশেষ খবর। আমরা এখন চলে যাব স্টুডিওতে। চাঁদপুর মাছঘাটে ইলিশের সরবরাহ বাড়ায় কেজিতে দাম কমেছে 500 থেকে 600 টাকা। 1 কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 2400 থেকে 2500 টাকায়। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, ইলিশের বেচাকেনা কেমন দেখছেন জানাবেন। দর্শক, দুঃখিত, শরীফের সাথে আমরা যোগাযোগ করতে পারিনি, পরবর্তীতে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। চাঁপাইনবাবগঞ্জে নিয়মিত বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এখন পর্যন্ত 1000 রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, পৌর প্রশাসন ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে কিনা আমাদের জানাবেন। জি বুবলি, আমি এই মুহূর্তে আছি 250 শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে। আজকে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে খুদে বার্তায় জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জে শুধুমাত্র এই হাসপাতালে কিন্তু 1000 ডেঙ্গু রোগীর সংখ্যা ছড়িয়ে গেছে। অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকা শুধুমাত্র কিছুদিন আগে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাতে ডেঙ্গু আক্রান্ত রোগীদের সীমাবদ্ধতা থাকলেও এখন কিন্তু পুরো জেলাতে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ সদর, নাচল, গোমস্তাপুর, ভোলাহাট এসব এলাকা কিন্তু ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিশেষ করে যেসব এলাকা থেকে পৌর এলাকাগুলো আছে, নাচল, শিবগঞ্জ, রহানপুর এবং চাঁপাইনবাবগঞ্জ সদর, এসব এলাকাগুলোতে যেসব এলাকাতে ড্রেনেজ ব্যবস্থা আছে, এই ড্রেনেজ গুলোও কিন্তু এখন কিন্তু একেবারে নোংরা থাকায় এবং জলাবদ্ধতা লেগে থাকায় কিন্তু এডিস মশার জন্ম নিচ্ছেন এবং এডিস মশা থেকে কিন্তু মানুষজন ডেঙ্গু আক্রান্তর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা কিন্তু দেখেছি যে একই পরিবারের 4 থেকে 5 জন এবং 7 থেকে 8 জন রোগী মানুষ কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং যারা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে সুস্থ হওয়ার পরেও কিন্তু তাদের কিন্তু শারীরিকভাবে নানা জটিলতা দেখা দিচ্ছে। আমরা যদি আপনাকে একটু বলতে চাই কি, আজকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে 61 জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে 22 জন মহিলা, 33 জন পুরুষ এবং 6 জন ছেলে এবং 3 জন মেয়ে এবং 3 জন ছেলে রয়েছে। এনে সব মিলে কিন্তু 1000 ছাড়িয়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে 2টি ডেঙ্গু ওয়ার্ড প্রস্তুত করে রাখা হয়েছে এবং 2টি ওয়ার্ডে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ডাক্তাররা চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে। এক্ষেত্রে রোগীরা যে বিষয়টা অভিযোগ করেছেন যে চাঁপাইনবাবগঞ্জ হাসপাতাল থেকে যে পরিমাণ রোগীদেরকে ওষুধপত্র দেওয়া হয় তা সেটি কিন্তু একেবারে অপ্রতুল। অধিকাংশ ওষুধ কিন্তু তাদেরকে বাইরে থেকে কিনতে হচ্ছে। এক্ষেত্রে যারা গরিব অসহায় মানুষ যারা আছে, যারা
যারা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে তারা কিন্তু অনেকে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অনেকে কিন্তু অনেক বিপদে পড়ে যাচ্ছে। আমরা কিন্তু কথা বলেছিলাম চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের কর্মকর্তাদের সঙ্গে, তারা বলছেন তারা কিন্তু যদিও হাসপাতালে বেডের সংখ্যা কম, তাদেরকে মেঝেতে কিন্তু চিকিৎসা দিতে হচ্ছে, তারা মশারি টাঙানোর পরামর্শ দিচ্ছেন, তারা কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলছেন এবং বাসা বাড়িও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা বলছেন। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম চাঁপাইনবাবগঞ্জ পৌর কর্তৃপক্ষের সঙ্গে, তারাও আমাদেরকে বলছেন তাদের যে স্প্রে করে যে ফগার মেশিন রয়েছে, অধিকাংশ মেশিনগুলো তাদের নষ্ট হয়ে রয়েছে, তারা ভালো করার চেষ্টা করছে। আর স্থানীয় যারা বাসিন্দা আছে, পৌর নাগরিক আছে, তারা বলছেন তাদের যে অভিভাবক নাই, অভিভাবকহীন পৌরসভাগুলোতে কিন্তু অস্বাস্থ্যকর পরিস্থিতি বিরাজ করছে। বিশেষ করে ড্রেনের ময়লা ঠিক মতো উঠানো হয় না, তারপর বাসাবাড়ির যে ময়লাগুলো আছে সে ময়লাগুলো কিন্তু সময় মতো উঠানো হয় না। এর ফলে কিন্তু দিন দিন কিন্তু এডিস মশা বৃদ্ধি পাচ্ছে এবং ডেঙ্গু রোগীর সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে চিকিৎসকরা বলছে কি সচেতন হওয়ার কিন্তু বিকল্প নাই, প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। জি বুবলি, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল থেকে ডেঙ্গু রোগের সর্বশেষ পরিস্থিতি। তারেক, আপনাকে ধন্যবাদ। চাঁদপুর মাছঘাটে ইলিশের সরবরাহ বাড়ায় কেজিতে দাম কমেছে 500 থেকে 600 টাকা। 1 কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 2400 থেকে 2500 টাকায়। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, ইলিশের বেচাকেনা কেমন দেখছেন জানাবেন। বুবলি, গত সপ্তাহের তুলনায় কিন্তু এই সপ্তাহে চাঁদপুর মাছঘাটে ইলিশের সরবরাহ বেড়েছে এবং ইলিশের সরবরাহ বাড়ার সাথে সাথে কিন্তু দাম কমতে শুরু করেছে। কেজিতে দাম কমেছে 500 থেকে 600 টাকা। গত সপ্তাহে যে ইলিশ 1 কেজি সাইজের বিক্রি হয়েছে 3000 টাকায়, সেটি আজকে 2500 থেকে 2600 টাকায় বিক্রি হচ্ছে। আর 800 গ্রামের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 2100 থেকে 2200 টাকা। আর 600 গ্রামের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1600 থেকে 1700 টাকা। আমি সকাল থেকে দেখেছি চাঁদপুর মাছঘাটে নদী থেকে জেলেরা মাছ ধরে আড়তে আনছেন, সেগুলোকে নিলামে তুলে নিলাম রাখা হচ্ছে এবং সেগুলো বিক্রি হচ্ছে। সকাল থেকে কিন্তু ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে চাঁদপুর মাছঘাট। আমরা যেটি লক্ষ্য করেছি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ক্রেতারা এসেছেন এবং আমি এই ক্রেতাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে তারা চাঁদপুর মাছঘাটে তাজা ইলিশ পাওয়ায় কিন্তু তারা এখানে আসেন এবং আজকে কিন্তু তারা কিছুটা স্বাচ্ছন্দ্যে ইলিশ ক্রয় করতে পারছেন। তারা বলছেন যে এখন ইলিশের মৌসুম চলছে, কিন্তু ইলিশের মৌসুমে চাহিদা অনুযায়ী তারা মাছ কিনতে পারছেন না। তারা আশা করছেন যে ইলিশের দাম আরো কিছুটা কমলে তারা স্বাচ্ছন্দ্যে ইলিশ ক্রয় করতে পারবেন। অপরদিকে আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে ইলিশের সরবরাহ বাড়ার সাথে সাথে কিন্তু দাম কমতে শুরু করেছে। তারা আশা করছেন আগামী দিনগুলোতে অর্থাৎ ভরা মৌসুমে কিন্তু চাঁদপুর মাছঘাট ইলিশের আমদানি আরো বাড়বে এবং সরবরাহ বাড়লে কিন্তু দাম কমে আসবে। সকাল থেকে এই পর্যন্ত ঘাটে প্রায় 40 থেকে 50 মণ ইলিশ এসেছে এবং বেলা বাড়ার সাথে সাথে সেটি 100 মণে দাঁড়াবে। এই ঘাটটি আপনি জানেন যে দেশের বৃহৎ একটি মৎস্য অবতরণ কেন্দ্র, এখানে কোটি কোটি টাকার ইলিশ বেচে কিনা হয়। কিন্তু গত কয়েক মাস ধরে কিন্তু চাঁদপুর মাছঘাটে কিন্তু দুর্দিন চলছে। ব্যবসায়ীরা কিন্তু হতাশ ছিলেন, তবে তারা আশাবাদী হয়েছেন ইলিশের সরবরাহ বাড়ছে। তবে একটি বিষয় হচ্ছে চাঁদপুরের যে লোকাল ইলিশ অর্থাৎ পদ্মা মেঘনা নদীতে যেগুলো পাওয়া যায় সেটির কিন্তু সংখ্যা কম। অর্থাৎ চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে জেলেরা কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না। তো তারা আশা করছেন যে আগামী দিনগুলোতে তারা কাঙ্ক্ষিত ইলিশ পেলে ইলিশের সরবরাহ ঘাটে বাড়বে এবং দামটা অনেকাংশে কমে আসবে। তো এই ছিল বুবলি চাঁদপুর মাছঘাট থেকে আমার কাছে। শরীফ, আপনাকে ধন্যবাদ।